এরা জুলাইয়ের গাদ্দার। এই জুলাইয়ের বিপ্লবের পরে যারা হচ্ছে কোনো প্রকার মানে সরকারি সুযোগ সুবিধা নিয়েছে অন্যায় ভাবে, এবং সরকারি টেন্ডার বাণিজ্য, তদবির বাণিজ্য, এরপরে বিভিন্ন প্রকার দুর্নীতিতে যুক্ত হয়েছে, এরা জুলাইয়ের গাদ্দার। এরা বিশ্বাসঘাতক, এরা বেঈমান, এদেরকে জাতির ক্ষমা করা উচিত না। সেক্ষেত্রে যদি আমি মশিউরও করে থাকি, আমাকেও জাতির ক্ষমা করা উচিত না। এ জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবে একমাত্র আওয়ামী লীগ। একটা প্রশ্ন এ জাতিকে ঐক্যবদ্ধ করবে, সেটা হচ্ছে হাসিনা এবং আওয়ামী লীগ। অনেকেই এই জুলাইয়ের সাথে সম্পৃক্ত না, এই জুলাই তাদেরকে আঘাত করে না, এই জুলাই তাদেরকে তাদের ভেতরে সেই আহ্বান তৈরি করতে পারে না। কিন্তু এরা কিভাবে কিভাবে যেন উপদেষ্টা হয়ে গিয়েছেন। হয়তো ডক্টর হুম মোহাম্মদ ইউনূস সাহেব যেহেতু প্রধান উপদেষ্টা হয়েছেন, তার বাই চয়েস, তার ব্যক্তিগত চয়েসের জায়গা থেকে, ব্যক্তিগত পছন্দের জায়গা থেকে অনেকেই উপদেষ্টা হয়েছেন। আমি আসলে কিছুটা বলতে পারেন জুলাই বিপ্লবের পরে জুলাইয়ের একজন যোদ্ধা হিসেবে বা গত 16 বছরে যতদিন পেরেছি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। তো সেই জায়গা থেকে আসলে আমি কিছুটা হতাশ, কিছুটা বিরক্ত এবং কিছুটা কষ্ট পেয়েছি। এই কারণে, কারণ আমরা দেখেছি যে গত 1 বছর আগের এই জুলাই মাসে আমরা আমাদের জীবনটা দেওয়ার জন্য রাস্তায় প্রস্তুত ছিলাম। আমাদের চোখের সামনে দেখেছি আমাদের বহু ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে, এবং আমরা নিজেরাও আমাদের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। তো সর্বশেষ দিন, বিশেষ করে 5ই আগস্টের কথা যদি বলি, সেদিনকার অনুভূতি ছিল হয় বিজয়ের বেশি বিজয়ী হয়ে ফিরবো, না হয় মারা যাব, শহীদ হব। এর বিকল্প আসলে কিছু নাই। তো এইরকমের একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যখন বাংলাদেশকে মুক্ত করলাম এবং আমরা বীরের বেশে আজকে জীবিত আছি, তো সেই জীবিতরা যারা, আমরা যারা বীর নিজেদেরকে দাবি করি বা জুলাইয়ের যোদ্ধা দাবি করি, সেই জুলাইয়ের যোদ্ধারা বা জুলাইয়ের পক্ষ শক্তিগুলো যারা গত 16 বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিস্ট রিজিমের বিরুদ্ধে লড়াই করেছে, অর্থাৎ ফ্যাসিস্ট হাসিনা একাধারে যেমন সরকার এবং রাষ্ট্রকে একাকার করে ফেলেছিল, এনএসআই, ডিজিএফআই, পুলিশ বাহিনী থেকে শুরু করে সমস্ত বাহিনীর রূপগুলোকে তার পক্ষে নিয়ে গিয়েছিল, এর বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছিলাম, সেই মানুষগুলো আজকে বিভক্ত। আজকে হয়তো এই টকশোতে এখন আমরা যারা যুক্ত আছি, এক সময় আমরা এখান থেকে যে কেউ টকশোতে এসেছি এবং প্রত্যেকে একে অপরের পক্ষে কথা বলেছি, এবং আমাদের একটাই প্রতিপক্ষ ছিল, সেটা হচ্ছে আওয়ামী লীগ। কিন্তু আজকে জাতির দুর্ভাগ্য যে আজকে এখানে টকশোতে এসেছি, দেখেন এখানে ফারুক হাসান ভাই আছেন এবং অন্যান্য যারা আছেন, তারা কিন্তু একসময় আমরা একসাথে একই সুরে একই টোনে কথা বলেছি। আজকে আমার হয়তো ফারুক ভাইয়ের বিরুদ্ধে বলা লাগতে পারে, বা ফারুক ভাইয়ের আমার বিরুদ্ধে বলা লাগতে পারে, বা অন্য যারা আছেন তাদের বিরুদ্ধে বলা লাগতে পারে, বা বলতেছে, মানে বলা লাগতে পারে বিষয়টা এমন না, বলতেছে। এর পেছনে কিছুটা হচ্ছে আপনার দলীয় স্বার্থ, কিছুটা ব্যক্তিগত স্বার্থ। এর কারণেই হুম আসলে আমরা আজকে বিভক্ত হয়ে গিয়েছি। এবং এই বিভক্তি আসলে আমাদেরকে, এই বিভক্তির কারণে আজকে আওয়ামী লীগের যারা আছেন তারা বিভিন্ন জায়গায় কথা বলার সুযোগ পাচ্ছেন। আপনি বললেন যে ফোন দিয়ে তারা হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন। আসলে এগুলোতে আমরা ভীতু নয়, আমরা ভীতু নয়, বরঞ্চ আমরা স্বপ্ন দেখি আওয়ামী লীগ যত বেশি হুমকি দিবে, আওয়ামী লীগ যত বেশি ভয় দেখানোর চেষ্টা করবে, এদেশের মানুষ তত বেশি ঐক্যবদ্ধ হবে। আমি এতক্ষণ যে হতাশার কথা বললাম, এখন একটা হুম আশার কথা বলি। এদেশের হুম মানুষ হচ্ছে বিএনপির বিএনপি বলেন, এনসিপি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, চরমনাই বলেন, জামাত বলেন, হেফাজতে ইসলাম বলেন, প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে থাকতে পারে এবং প্রত্যেকে বিভক্ত হতে পারে। কিন্তু একটা প্রশ্ন এ জাতিকে ঐক্যবদ্ধ করবে, সেটা হচ্ছে হাসিনা এবং আওয়ামী লীগ। এবং এ জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবে একমাত্র আওয়ামী লীগ। অর্থাৎ এই আওয়ামী লীগ যখনই এদেশে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে, যখনই এদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করবে, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের দলীয় পরিচয় ভুলে গিয়ে একজন সাধারণ মানুষ হিসেবে আমরা আবারও ফ্যাসিবাদের বিরুদ্ধে জেগে উঠবো। এবং যেটা ইতোমধ্যে প্রমাণিত, আপনি দেখেছেন যে শেখ হাসিনা একবার জাতির উদ্দেশ্যে প্রথমবার যখন ফেসবুকে তিনি বক্তৃতা দিয়েছিলেন, লাইভ করেছিলেন, তার এক বক্তৃতার ফলে বাংলাদেশের আওয়ামী লীগের যত নেতাদের, যত হচ্ছে আওয়ামী লীগের ওই যে এটাকে কি বলে, আওয়ামী বাকশালী যত আস্থানা ছিল, যেখানে বসে গত 16 বছর মানুষকে জুলুম করা হয়েছে, নির্যাতন নিপীড়ন করা হয়েছিল, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সব প্রণোদিত হয়ে সেগুলোকে গুড়িয়ে দিয়েছে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মধ্যে হতাশাও আছে, আবার আমরা আশা দেখি। আমরা আশা দেখি কারণ আমাদের রিজার্ভ গত 5 বছরের মধ্যে, আমাদের রিজার্ভ এখন সর্বোচ্চ 31 বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে। এখন আমরা আশা দেখি, কারণ আমরা হয়তো রাজনৈতিক দলগুলো আমাদের মধ্যে দলাদলি করি, আমরা অনেক কিছু করি, কিন্তু গত 1 বছরে প্রত্যেকটা পণ্যের দাম, বিশেষ করে আপনার নিত্য পণ্য যেগুলো এদেশের মানুষকে সবচেয়ে বেশি ইফেক্ট করে, সবচেয়ে সাধারণ মানুষ সবচেয়ে বেশি যার সাথে জড়িত, সেটা হচ্ছে নিত্য পণ্য। প্রত্যেকটা নিত্য পণ্যের দাম আগের চেয়ে এখন অনেক কিন্তু কম। তো জুলাইয়ের স্পিরিট যেটি সেটা পণ্য বা আমাদের এখন বর্তমান সরকার এমন না যে পণ্যকে নিয়ন্ত্রণে রাখবার জন্য তাদের দায়িত্ব দেওয়া আছে, তাদের মূল যে দায়িত্ব সেটি পালন করছে কিনা সে নিয়ে আমাদের মূল উদ্বেগের জায়গা। আপনি কি মনে করেন কিনা যে তারা আসলে সঠিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছে? এক। আর দুই হলো, আপনি এনসিপি নেতা, এনসিপির প্রতি সবচেয়ে বেশি অভিযোগ আসছে যে এনসিপি ছাত্রদের আহ ভূমিকার কারণে
এবং প্রধান নেতৃত্বের কারণেই জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল, ছাত্র জনতা মিলিয়ে এই দেশকে আপনারা নতুন করে নতুন পথ চলার জায়গা তৈরি করে দিয়েছেন। কিন্তু সেখানে আপনারা কি পরবর্তীতে নিজেরা পথ চলতে পারছেন? এখন দেখা যাচ্ছে সকল জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন রকম রংবাজি বলুন, মাস্তানি বলুন, বিভিন্ন রকম অন্যান্য রাজনৈতিক দলকে কোণঠাসা করার জন্য যে অভিযোগ আছে, সবকিছুর ব্যাপারে আপনাদের এই এনসিপির প্রতি অভিযোগ রয়েছে। এনসিপি কি আসলেই এই দায় থেকে মুক্ত হতে হবে? এবং আপনার যে জুলাইয়ের স্পিরিট বলুন, যে ত্যাগ মহিমা, এগুলি আপনাদের ভিতরে তেমন ভাবে দেখা যাচ্ছে না। অনেক অভিযুক্ত হচ্ছে আপনাদের বিভিন্ন স্তরের নেতারা। সাগর ভাই, প্রথমত হচ্ছে আপনি যেটা বললেন যে সরকার আসলে জুলাইয়ের যে স্পিরিট সেটাকে ধারণ করতে পারছে না এবং জাতিকে ঐক্যবদ্ধ করতে পারছে না। আমি আপনার সাথে এটাতে 100% একমত। আমরা বলি যে 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে এবং 8ই আগস্ট জুলাই বিক্রি হয়ে গেছে। আপনি যদি আমাদের এনসিপি নেতাদের দেখেন, নেতাদের পোস্ট দেখেন, বা অন্যান্য যারা রাজনৈতিক নেতা তাদের পোস্ট দেখেন, আপনি দেখলে বুঝবেন এখানে এই সরকারের অনেক উপদেষ্টা আছে যারা আসলে জুলাইকে ধারণ করে না। এবং এই সরকারের মধ্যে আপনি মাত্র 2 থেকে 3 জন উপদেষ্টা বা 4 জন উপদেষ্টা পাবেন যারা সরাসরি জুলাই রাজপথে ছিল, সরাসরি হুম। মাঠে ছিল, আমাদের শিক্ষক হিসেবে, আমাদের অভিভাবক হিসেবে। হুম। এর বাহিরে অনেকেই এই জুলাইয়ের সাথে সম্পৃক্ত না। এই জুলাই তাদেরকে আঘাত করে না, এই জুলাই তাদেরকে তাদের ভেতরে সেই আহ্বান তৈরি করতে পারে না। কিন্তু এরা কিভাবে কিভাবে যেন উপদেষ্টা হয়ে গিয়েছেন। হয়তো ডক্টর হুম। মোহাম্মদ ইউনূস সাহেব যেহেতু প্রধান উপদেষ্টা হয়েছেন, তার বাই চয়েস, তার ব্যক্তিগত চয়েসের জায়গা থেকে, ব্যক্তিগত পছন্দের জায়গা থেকে অনেকেই উপদেষ্টা হয়েছেন। এবং এই যে উপদেষ্টারা, তারা জুলাইকে কতটুকু ধারণ করতে পারে এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। এখন আপনি বলতে মানে এই এই সরকার চেষ্টা করে কিনা, এই সরকারের চেষ্টা, এই যে সরকারের জায়গা থেকে কখনো চেষ্টা করেন, কিন্তু এই সরকার তো আসলে কোনো বিচ্ছিন্ন দ্বীপের কোনো বাসিন্দা না, বা বাসিন্দাদেরকে নিয়ে গঠিত হয় না। এই ভূখণ্ডের মানুষদেরকে নিয়ে এই সরকার গঠিত হয়েছে। এবং এই সরকারের সবচেয়ে বড় স্টেক হচ্ছে আপনার এই যে বিএনপি, এরপরে জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ রাজনৈতিক দলগুলো আছে, এরা সবচেয়ে বড় স্টেক। এবং আমরা যখনই এই সরকার কোনো ডিসিশন নিতে যায়, আমরা রাজনৈতিক দলগুলো দ্বিধা বিভক্ত হয়ে পড়ি। অর্থাৎ এনসিপি জাতির স্বার্থে যদি কোনো একটা ভালো প্রস্তাব এনসিপি দেয়, তখন বিএনপি চিন্তা করে এই প্রস্তাব এনসিপি দিছে, সুতরাং এই প্রস্তাবের বিরোধিতা করতে হবে। আবার বিএনপি যদি কোনো একটা ভালো প্রস্তাব দেয়, তখন জামাত চিন্তা করে এই প্রস্তাবের বিরোধিতা করতে হবে। অর্থাৎ আমাদের এই যে বিরোধিতা করার জন্য বিরোধিতা করা, সেই মেন্টালিটি থেকে আমরা এখন পর্যন্ত বের হতে পারিনি। যার জন্য ঐক্যমত্য কমিশন আপনি দেখেছেন যে দিনের পর দিন এখন ঐক্যমত্য কমিশন মিটিং করতেছে, মিটিং করে কোনো রেজাল্ট আসতেছে না। কেন কি? এর কারণটা হচ্ছে যারা বিএনপি পন্থী তারা মনে করে এইটা ঠিক, আবার যারা হচ্ছে বিএনপির বিরুদ্ধে তারা মনে করে এটা ঠিক না। আবার এখন ওই যে নির্বাচনটা কেমনে হবে, পিআর পদ্ধতিতে হবে নাকি আসন ভিত্তিক হবে, হ্যাঁ, তো এটা নিয়েও এখন পর্যন্ত আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি না। আবার একজন মানে সর্বশেষ খুশির খবর হচ্ছে একজন ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না 10 বছরের বেশি, এইটাতে বিএনপি একমত হয়েছে। পিআর এর সমস্ত ব্যাপারে রাজনৈতিক এনসিপির অবস্থান কি? কোনটাতে? পিআর এর ব্যাপারে। এনসিপি পিআর এর পক্ষে। এনসিপি এখন পর্যন্ত যতগুলো দলের সাথে কথা বলেছে, এনসিপি পিআর এর পক্ষে। এই কারণে পিআর এর পক্ষে, কারণ এনসিপি মনে করে যে যারা হচ্ছে মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হবেন, তাদের আমরা ওটাকে বলি কি, ওটা হচ্ছে আইন বিভাগ। হ্যাঁ, ওটার কাজ হচ্ছে সংসদে বসে কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। আপনি এই যে বর্তমান যে পদ্ধতি আছে, এই পদ্ধতিতে বর্তমানে যিনি সংসদ সদস্য হন, আলটিমেট বাস্তবতা হচ্ছে তিনি সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন না, বরঞ্চ তিনি 5 বছরের জন্য তার ওই এলাকা ইজারা নেন এবং 5 বছরের জন্য তিনি ওই এলাকার জমিদারে পরিণত হন। ওই এলাকার যত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান যা কিছু আছে, পুরো এলাকা তার কথাই চলে। তিনি হন রাজা এবং বাকিরা হন ওই এলাকার প্রজা। যদি সংসদ সদস্যরা, তারা যদি সরাসরি শুধুমাত্র আইন প্রণয়ন করে দেশের স্বার্থে, এছাড়া কোনো প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে, কোনো প্রকার নিয়োগ বাণিজ্যের সাথে, কোনো প্রকার টেন্ডারের সাথে, যদি এই আইন কর্মকর্তারা বা যারা হচ্ছে আইন প্রণয়নকারী হিসেবে নির্বাচিত হবেন, তারা যদি নিযুক্ত হতে না পারেন, তাহলে এ জাতির জন্য কল্যাণ নিশ্চিত হবে। সেক্ষেত্রে স্থানীয় সরকার যেটা থাকবেন, স্থানীয় সরকারের মাধ্যমে এই স্থানীয় যে উন্নয়নগুলো আছে সেগুলো আপনার প্রণয়ন হবে। সেক্ষেত্রে এনসিপি বলেন, এরপরে হচ্ছে আপনার গণ অধিকার পরিষদ বলেন, এরপরে আপনার চরমোনাই বলেন, জামাত ইসলাম বলেন, প্রত্যেকটা দল, প্রত্যেকটা দল পিআর এর পক্ষে, এক্সেপ্ট বিএনপি। এক্সেপ্ট হুম। বিএনপি প্রত্যেকটা দল পিআর এর পক্ষে। এবং এর এর পেছনের স্ট্রং যুক্তি আমরা আমাদের জায়গা থেকে আমরা উপস্থাপন করেছি। তো সেই জায়গায় দেখুন, আমাদের যে ঐক্যবদ্ধ হতে পারছি না, এর পেছনে আমাদের দলীয় স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ জড়িত, যার জন্য সরকার চাইলে ঐক্যবদ্ধ করতে পারছে না। এবং সরকারের মধ্যে যেহেতু জুলাইকে ধারণ করার মতো লোক, এনসিপির শীর্ষ অনেক নেতারা দুর্নীতিতে জড়িত হয়ে গেছে ইতিমধ্যে, অনেকেই দুর্নীতির দায়ে দল থেকে আপনার বহিষ্কার করেছেন। এটাই কি আসলে স্পিরিট ছিল জুলাই আগস্টের? দেখুন সাগর ভাই, এনসিপির জায়গা থেকে, এনসিপি একটা রাজনৈতিক দল, সেখানে অনেকেই রাজনৈতিক ভাবে কাজ করছে। এবং আপনি দেখবেন শুধু এনসিপি না, অনেক
অনেক অনেক নেতা, বিশেষ করে আপনার গণ অধিকার পরিষদ, এরপরে জামাতে ইসলাম, বিএনপি, প্রত্যেকটা রাজনৈতিক দলের বিরুদ্ধে কম বেশি অভিযোগ আসছে। সেই অভিযোগের আপনি যদি হিসাব নিকাশ করেন, সব থেকে বেশি অভিযোগ এখন বিএনপির দিকে, দ্বিতীয়তে জামাতের দিকে, এরপরে হচ্ছে এনসিপির দিকে। যেহেতু এখন এনসিপি মোটামুটি বলতে পারেন যে তৃতীয় সবচেয়ে বড় রাজনৈতিক দল, বা জুলাইয়ের স্টেক হোল্ডার হিসেবে সবচেয়ে বড় দল এখন, সেক্ষেত্রে এনসিপির থেকে বেশ কিছু অভিযোগ আসছে। আমি অস্বীকার করি না যে এনসিপি সবাই ফেরেস্তা, এরকম আমি অস্বীকার করি না। কিন্তু জায়গাটা হচ্ছে যে এনসিপির যাদের বিরুদ্ধে অভিযোগ আসতেছে তাদের বিরুদ্ধে এনসিপি ব্যবস্থা নিয়েছে, এবং এই যারা এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত হয়েছে তারা সরাসরি মানে এনসিপি করে বলেন বা রাজনৈতিক দলগুলো যাই করে, মানে যে যে দল করুক না কেন, যারা 5ই আগস্টের পরে, এই জুলাইয়ের বিপ্লবের পরে যারা হচ্ছে কোনো প্রকার মানে সরকারি সুযোগ সুবিধা নিয়েছে অন্যায় ভাবে, এবং সরকারি টেন্ডার বাণিজ্য, তদবির বাণিজ্য, এরপরে বিভিন্ন প্রকার দুর্নীতিতে যুক্ত হয়েছে, এরা জুলাইয়ের গাদ্দার, এরা বিশ্বাসঘাতক, এরা বেঈমান, এদেরকে জাতির ক্ষমা করা উচিত না। সেক্ষেত্রে যদি আমি মশিউরও করে থাকি, আমাকেও জাতির ক্ষমা করা উচিত না। কোনো বিএনপি নেতা যদি এটা করে থাকে, কোনো জামাতের নেতা যদি করে থাকে, ফারুক হাসান আছে বা তার দল যদি করে থাকে, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ জুলাই আমাদেরকে যে লড়াই করতে শিখিয়েছে, একটা জিনিস মনে রাখবেন সাগর ভাই, জীবনটা কিন্তু আপনি আমি দেই নাই, জীবনটা দিয়েছে ওই যারা শহীদ হয়েছে, তারা জীবনটা দিয়েছে। ওই রাইট। শহীদদের জীবনের তাদেরকে আমরা মনে বিনিময়ে রাখতে কিন্তু আমরা রেখেছি দেশটা কিনা নিয়েছি। সেই বড় প্রশ্ন আসছে এই আপনার কাছে। এই 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 শহীদ, সাগর শেষ করছি, এই শহীদদের জীবনের বিনিময়ে কিন্তু হাসিনার পতন হয়েছে। না হলে যদি কেয়ামত, মানে যদি এতগুলা লাশ যদি না পড়তো, আমরা কেয়ামত পর্যন্ত আন্দোলন করলে হাসিনার পতন হতো না, এটা হলো বাস্তবতা। এই 100%, লাশগুলো 100%। পড়ছে বিদায়, এই মানুষগুলো জীবন দিছে বিদায় হাসিনার পতন হয়েছে। সুতরাং এই যে মানুষগুলো শহীদ হয়েছেন, তাদের আমানত হচ্ছে এই দেশ, এই বাংলাদেশ হচ্ছে এই শহীদদের আমানত আমাদের কাছে। যদি আপনি আমি সেই আমানতদারিতে রক্ষা করতে না পারি, জুলাইকে বিক্রি করে খাই, জুলাইকে পুঁজি করে ধান্দাবাজি করি, জুলাইকে বিক্রি করে হচ্ছে টেন্ডারবাজি, চাঁদাবাজি, এরপরে আরো যা কিছু আছে, ব্যক্তি স্বার্থ, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করি, তাহলে খোদা তাআলা আমাদেরকে ক্ষমা করবে না, এবং এই ধন্যবাদ, জুলাই ধন্যবাদ। যোদ্ধারাও কিন্তু ক্ষমা এই করবেন না, সবগুলির শহীদরাও ক্ষমা বিষয়ে, করবেন না। আপনাদের প্রতি সবচেয়ে বেশি অভিযোগ আসছে যে জুলাইকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি রাজনীতি করছেন।